আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি দশম শ্রেণীর অধ্যায় 4 এর কর্মদক্ষতা সম্পর্কিত সৃজনশীল 3 নিয়ে আলোচনা করব। আজকে আমার ক্লাস নম্বর হচ্ছে 26। আমার মোবাইল নম্বর এবং ফেসবুক আইডি দেওয়া আছে। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে বা আমাকে জানাবে। তাহলে বন্ধুরা, চলো আমরা দেখে নেই যে আজকে আমাদের সৃজনশীলটা কি এবং সৃজনশীলের উদ্দীপকটা বোঝা সবচেয়ে একটা কি বড় বিষয়। তো উদ্দীপকটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে সৃজনশীল অ্যান্সার করাও কিছুটা সহজ হবে। তাহলে আমরা দেখে নেই সৃজনশীলের উদ্দীপকটা কি আছে। তাহলে এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে 150 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর 1000 কেজি পানি 0.5 মিনিটে 300 মিটার উঁচু ছাদে উঠাতে পারে। তার মানে 150 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর। তার মানে এখানে তড়িৎ মোটর হচ্ছে কত, 150 কিলোওয়াটের, এবং কত কেজি পানিকে, 1000 কেজি পানিকে কত মিনিটে, 0.5 মিনিটে এত মিটার উঁচু ছাদে উঠাতে পারে। তাহলে এখানে যে মোটরটা ব্যবহার করা হচ্ছে তার ক্ষমতা হচ্ছে 150 কিলোওয়াট। তাহলে বন্ধুরা আমরা একটু দেখে নেই যে এখানে মোটরটার ক্ষমতা 150 কিলোওয়াটের পরিবর্তে এখানে এভাবেও থাকতে পারে যে মোটরটা ব্যবহার করছে তা এইচপিতেও থাকতে পারে, যে 2.2 এইচপি। কারণ এই ক্ষমতার একক এইচপি এটা হচ্ছে 1960 সালের পর এসআই একক বলা হয়। কারণ 1960 সালের পূর্বে ক্ষমতার একক ছিল হচ্ছে এইচপি বা হর্স পাওয়ার। এখনও এই এইচপি এককটা কিছু কিছু ক্ষেত্রে প্রচলিত আছে, তবে এসআই একক 1960 সালের পর আসার পর থেকে এইচপি এককটা পরিবর্তে আমরা কিলোওয়াট অথবা ওয়াট এককটা আমরা কি করি, ব্যবহার করি। তাহলে আমরা দেখে নেই যে এইচপি আর ওয়াটের মধ্যে সম্পর্ক কি। তাহলে আমরা জানি যে 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। তার মানে কোথাও যদি এই সরাসরি এইচপি এককেই ক্ষমতার একক দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে এইচপি থেকে ওয়াটে কনভার্ট করে নিতে হবে। এই ক্ষেত্রে বলতে হবে যে 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। তার মানে এখানে দুইটা এককে থাকতে পারে, ওয়াটও থাকতে পারে, এইচপিও থাকতে পারে। তাহলে তোমাদের এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে যে আমার মোটরের ক্ষেত্রে ক্ষমতার এককটা কি ব্যবহার করা হচ্ছে, এইচপি না ওয়াট। তাহলে এখন আমরা দেখে নেই যে আমাদের উদ্দীপকের ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। আমাদের উদ্দীপকের ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কর্মদক্ষতা কাকে বলে, এবং খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গতিশক্তির সাথে ভরবেগ কিভাবে সম্পর্কিত তা দেখাও, এবং গ নম্বরে বলা হচ্ছে যে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো, এবং ঘ আছে হচ্ছে কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে এখানে যে মোটরটা ব্যবহার করা হচ্ছে এই মোটরটার মোট প্রদত্ত ক্ষমতাটা দেওয়া আছে 150 কিলোওয়াট, কিন্তু এখানে বলা হচ্ছে যে কর্মদক্ষতা কাকে বলে। আমরা দেখে নেই যে কর্মদক্ষতা কি বা কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা জানার আগে আমরা জানি যে বিভিন্ন ধরনের মোটর এবং ইঞ্জিন আমরা গাড়িতে ব্যবহার করি। এই ইঞ্জিনগুলোর প্রদত্ত যে মোট ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণভাবে তারা কি করতে পারে না, কাজে লাগাতে পারে না। কিছু ক্ষমতা বা কিছু শক্তি কি করে, তারা বাহিরে ব্যয় করে। এবং আমরা তাপগতিবিদ্যার একটা সূত্র থেকেও, দ্বিতীয় সূত্র থেকে বলতে পারি যে এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যে ইঞ্জিনটা 100% শক্তিকেই পুরোপুরিভাবে কি কাজে লাগাতে পারবে। কারণ কোনো ইঞ্জিন নাই যে ইঞ্জিনে যে 100% শক্তিকে কাজে লাগাতে পারে। তার মানে প্রত্যেকটা ইঞ্জিন আমরা যে শক্তিটা দেই তার প্রায় 30 থেকে 40 বা 30 থেকে 75% শক্তিকে কি করতে পারে, কাজে লাগাতে পারে। বাকি শক্তিটা কি করে ইঞ্জিন নষ্ট করে দেয়। ঠিক আছে, আমাদের শরীরেও যেমন আমরা খাবারের ফলে যে তাপ শক্তি পাই, সেই তাপ শক্তি আমাদের শরীরের কিছু অংশ কি করে, কাজ করে, বাকি অংশটা পরিবেশে নষ্ট হয়ে যায়। ঠিক প্রত্যেকটা ইঞ্জিনেই এইভাবে শক্তিকে কি করে, নষ্ট করে দেয়। তাহলে আমরা দেখে নেই যে কর্মদক্ষতা কাকে বলে। ক নম্বর প্রশ্ন আসি যে কর্মদক্ষতা।
এখানে যে ইঞ্জিনটা ব্যবহার করা হচ্ছে তড়িৎ মোটর, আমরা জানি যে প্রত্যেকটা ইঞ্জিন বা প্রত্যেকটা মোটরের একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া থাকে যাকে বলা হয় প্রদত্ত ক্ষমতা। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রদত্ত ক্ষমতা, এই প্রদত্ত ক্ষমতা হচ্ছে ইঞ্জিনে দেওয়া থাকে এবং ইঞ্জিন থেকে আমরা কতটুকু কাজ পেয়ে থাকি, যে কাজটুকু আমরা পাই তাকে বলা হয় কি কার্যকর ক্ষমতা বা কার্যকর শক্তি। এখন এই কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার অনুপাতটাকেই বলা হয় কি কর্মদক্ষতা। এবং কর্মদক্ষতা আমরা বলতে পারি যে কর্মদক্ষতা সমান সমান কর্মদক্ষতা সমান হচ্ছে কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি। এটা সমান আবার আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা। এখানে দুইটা বিষয় দেখো, যে কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি, আবার কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা। যদি এখানে ক্ষমতা উল্লেখ থাকে তাহলে কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা, আর যদি এখানে শক্তি বলা হয় কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি। তাহলে কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি এই দুটো শক্তির অনুপাতটাকেই বলা হয় কি কর্মদক্ষতা। যেহেতু এখানে দুইটা শক্তি, একটা কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি, দুইটা শক্তির অনুপাত, সুতরাং এই ক্ষেত্রে কর্মদক্ষতার কোনো একক হবে না, কারণ একই রকম দুইটা রাশির অনুপাত হওয়ার ফলে এই ক্ষেত্রে কর্মদক্ষতার কোনো একক নাই। আর কর্মদক্ষতাকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়, যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কত পার্সেন্ট হতে পারে। এই কারণে কর্মদক্ষতাকে সবসময় শতকরায় প্রকাশ করতে হয়। যদি আমরা এটাকে হিসাব করি তাহলে ইন্টু 100%, ঠিক আছে। এবং এই কর্মদক্ষতাকে গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ইটা, বা ইটা সমান আমরা লিখতে পারি যে কার্যকর শক্তি যদি ই আউট হয়, ই ইন ইন্টু কত 100%, বা ইটা সমান আমরা লিখতে পারি পি আউট ডিভাইড বাই পি ইন ইন্টু 100%। তার মানে এই দুটাই আমরা লিখতে পারি। এখন আমরা এখান থেকে কর্মদক্ষতা কাকে বলে আমরা এটা শিখলাম। এখন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন বা খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে গতিশক্তির সাথে ভরবেগ কিভাবে সম্পর্কিত তা দেখাও। গতিশক্তি কাকে বলে? আমরা জানি যে কোনো একটা বস্তু গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় কি গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান সমান আমরা কি লিখতে পারি, যে আমরা জানি গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে কি গতিশক্তি, মানে গতির জন্য কোনো একটা বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হয় কি গতিশক্তি। তার মানে গতিশক্তি সমান সমান ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আবার ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভরবেগ সমান সমান এম ভি। তাহলে এই দুটার মধ্যে আমরা একটা কি সম্পর্ক স্থাপন করব, যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক কি। এখানে ভরবেগ, তাহলে প্রথমে আমরা গতিশক্তি থেকে আসি, যে ই কে সমান সমান লিখবো হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমরা যদি এইভাবে লিখি এম ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2, তাহলে এম স্কোয়ার, কারণ লব এবং হরকে আমি এম দ্বারা কি করলাম গুণ করলাম, তাহলে এম ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2m, কারণ লব এবং হরকে এম দ্বারা গুণ করার ফলে এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না,
তাহলে আমরা যদি এটাকে লিখি যে mv স্কয়ার ডিভাইড বাই কত 2m। কারণ আমরা জানি যে mv p সমান সমান কত mv, তাহলে এখানে যদি আমরা লিখতে পারি যে p স্কয়ার ডিভাইড বাই কত 2m, তার মানে e কে সমান সমান হচ্ছে p স্কয়ার ডিভাইড বাই 2m। এটা হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের কি সম্পর্ক। তার মানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে e কে সমান সমান p স্কয়ার ডিভাইড বাই 2m। তার মানে ভরবেগের বর্গকে যদি m দ্বারা 2m দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা কি পাবো গতিশক্তি পাবো। নিশ্চয়ই বুঝতে পারছো যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কি। এখন আমরা দেখব হচ্ছে গ নম্বর প্রশ্ন। আমরা গ নম্বর প্রশ্ন দেখতে পারি যে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে কি কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে হচ্ছে 150 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর এত কেজি পানি এত মিটার উঁচুতে এত মিনিটে এত মিটার উঁচুতে ছাদে উঠাতে পারে। তাহলে এত মিনিটে এত মিটার উঁচুতে যে ছাদে উঠাবে তাহলে অবশ্যই আমাদের এই মোটরটা শক্তিটা কি পরিমাণে শক্তি ব্যয় করে। তাহলে এখান থেকে যদি আমরা মনে করি যে এ বিন্দু থেকে 1000 কেজি পানিকে 300 মিটার উপরে পানিটা মোটরটা কি করছে উঠাচ্ছে। তাহলে যেহেতু এখানে সরাসরি ক্ষমতা দেওয়া নাই, আমরা এই কার্যকর শক্তি থেকে আমরা এর কার্যকর ক্ষমতাটা বের করব। তাহলে কার্যকর ক্ষমতা বের করার আগে আমাদের কার্যকর শক্তি বের করতে হবে। তাহলে আমরা দেখে নেই যে কার্যকর শক্তিটা আমরা কিভাবে বের করব। তাহলে কার্যকর শক্তি যে আমরা জানি ই, যদি আমরা কার্যকর শক্তি W দ্বারা প্রকাশ করি W সমান সমান mgh। কারণ একটা বস্তুকে যখন এ বিন্দু থেকে উপরের দিকে উঠানো হবে তাহলে এই ক্ষেত্রে এর বস্তুটার মধ্যে কি বিভব শক্তি জমা থাকবে। বিভব শক্তি হচ্ছে কি এর কার্যকর শক্তি। তাহলে এর ভর হচ্ছে 1000 ইন্টু 9.8 ইন্টু 300। তাহলে এটাকে আমরা হিসাব করলে পাবো 2940000 জুল। তাহলে এটা পেলাম আমরা কি কার্যকর শক্তি। এখন কার্যকর শক্তিকে যদি আমরা এই সময় দ্বারা ভাগ করি, এই সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো কার্যকর ক্ষমতা। তাহলে আবার ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি আউট সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই টি। ডাব্লিউ হচ্ছে 2940000 ডিভাইড বাই 30, এটা হচ্ছে ওয়াট। তাহলে কেটে দিলে আমাদের আসে হচ্ছে 98000 ওয়াট। তার মানে মোটরটার কার্যকর ক্ষমতা হবে 98000 ওয়াট। তাহলে এই কার্যকর ক্ষমতা থেকে আমরা এখন পাবো কি মোটরটির কর্মদক্ষতা। কারণ আমরা ক নম্বর প্রশ্নে পড়ছিলাম যে কর্মদক্ষতা সমান সমান কি, যে কর্মদক্ষতাকে, তাহলে কর্মদক্ষতা ইটা সমান সমান আমরা লিখতে পারি পি আউট ডিভাইড বাই পি ইন ইন্টু 100%। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব যে 98000 ডিভাইড বাই 15 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 65.33%। তার মানে মোটরটির কর্মদক্ষতা হচ্ছে কত 65.33%। তাহলে এখানে আমরা মোটরের কার্যকর শক্তি পেলাম, কার্যকর শক্তি থেকে কার্যকর ক্ষমতা পেলাম এবং কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাত করে আমরা পেলাম হচ্ছে কর্মদক্ষতা। তার মানে এই মোটরটি এই পানি এত মিনিটের মধ্যে উঠাতে গেলে এর কর্মদক্ষতা হবে কত 65.33% এবং বাকি যে শক্তি বা বাকি যে ক্ষমতাটুকু সেই ক্ষমতাটুকু কি করবে নষ্ট করে দিবে। এখন আমরা দেখি যে ঘ নম্বর প্রশ্নে কি বলছে যে কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ হিসাব করো। তার মানে 75% এই সময়ের মধ্যে
যদি এত পার্সেন্ট কর্মদক্ষতায় ঠিক এই সময়ের মধ্যে এই 1000 কেজি পানিকে এত মিটার উঁচুতে উঠাতে হবে। তার মানে এই ক্ষেত্রে যদি আমরা কার্যকর ক্ষমতাকে পরিবর্তন করি তাহলে সময় চেঞ্জ হয়ে যাবে, সময় কম হবে। কারণ কার্যকর ক্ষমতার সাথে সময় হচ্ছে ব্যস্তানুপাতিক। সময় যদি আমরা কমাই বেশি করি তাহলে ক্ষমতা কি হয়ে যাবে, কমে যাবে। সময় যদি কম দেয় তাহলে ক্ষমতা বেশি হবে। এই ক্ষেত্রে যদি আমরা কার্যকর ক্ষমতা বেশি করি তাহলে সময়ের পরিমাণ কমে যাবে। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে যে উল্লেখিত সময়ের মধ্যে 1000 কেজি পানিকে এত মিটার উঁচুতে উঠাতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ থেকে পাই মোট কার্যকর ক্ষমতা হচ্ছে এত। ঘ নম্বর, গ থেকে পাই পি আউট সমান হচ্ছে 98000 ওয়াট। এখন আমাদের যেহেতু এখানে বের করতে হবে, এখানে হচ্ছে কত 75% এবং এখানে বের করতে মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি। মোট ব্যয়িত শক্তিকে যদি আমরা W1 লিখি বা Win লিখি, W1 ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা এখানে মোট ব্যয়িত শক্তি বের করার আগে আমরা দেখি যে এই 75% কর্মদক্ষতায় বা 75% কর্মদক্ষতায় এই মোটরটি কি পরিমাণে শক্তি ব্যয় করবে। আচ্ছা, আমরা দেখি তাহলে এটা ইকুয়াল টু 75% ইকুয়াল টু 0.75। এখন এই কর্মদক্ষতায় এখানে ইনপুট ক্ষমতাটা কত হবে, ধরি প্রদত্ত ক্ষমতা বা ইনপুট ক্ষমতা ইকুয়াল টু পি ইন। তাহলে পি ইন বের করতে গেলে আমরা জানি যে ইটা ইকুয়াল টু পি আউট ডিভাইড বাই পি ইন। তাহলে পি ইন ইকুয়াল টু আমরা লিখতে পারি পি আউট ডিভাইড বাই ইটা। তাহলে এটা পি আউট হচ্ছে 98000 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত লিখতে পারি, এটাকে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 39130,666.67 ওয়াট। এটা হচ্ছে আমাদের ইনপুট ইনপুট ক্ষমতা। এখন ইনপুট ক্ষমতা ব্যবহার করে আমরা মোট ব্যয়িত শক্তিটা বের করতে পারি। আচ্ছা, ইনপুট ক্ষমতাটা ব্যবহার করে আমরা ব্যয়িত শক্তিটা বের করব, সেটা এখন আমরা একটু দেখে নেই। তাহলে সময় হচ্ছে টি সমান 30 সেকেন্ড। এই সময়ের মধ্যে আমাদের ইনপুট ক্ষমতাটা বের করতে হবে বা মোট ব্যয়িত শক্তিটা বের করতে হবে। তাহলে মোট ব্যয়িত শক্তি কত হবে, মোট ব্যয়িত শক্তি সমান আমরা লিখতে পারি ক্ষমতা ইনটু কত, সময়। কারণ আমরা ক্ষমতা সমান লিখতে পারি পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে পিটি। তাহলে এখানে ক্ষমতা হচ্ছে 130,666.67 ইন্টু 30 সেকেন্ড। তাহলে এইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 3920 জুল। তাহলে মোট ব্যয়িত শক্তির পরিমাণ হচ্ছে 39200। কারণ এই মোটরটা যে পরিমাণে শক্তি, যে ক্ষমতা দেওয়া আছে ওই সম্পূর্ণ ক্ষমতায় সে কী করবে, শক্তি ব্যয় করবে। কারণ কিছু শক্তি সে কী করবে, এই পানিটা উঠাতে ব্যয় করবে এবং বাকি শক্তি পরিবেশে সে নষ্ট করে দিবে। তাহলে এখানে ব্যয়িত শক্তির পরিমাণ হচ্ছে এত। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আবার অন্য একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।